মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে। 2-3 দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। আপু মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসল। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগগুলো বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে। তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলব নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখে পড়তেই আকস্মাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, এই তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু, রান্না হয়েছে? হ্যাঁ, রান্না শেষের দিকে। খেতে দিব তোকে? হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে। এখনও আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চয়ই মাইর দিবে, এই ভয়ে রুমে যেতে নাই মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কি না আকস্মাৎ আবির ডেকে উঠল। মেঘ, এদিকে আই। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিল হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দারুণ স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করলো না। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এইবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘর দেখছে। মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়। আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আটকে ওঠে। আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জলজল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে, কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না। বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারোর কথা শোনে না। বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারো কথাই শোনে না। তানভীর এত বছর ধমকে একটু একটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভোঁতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো।
এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয়। তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালো, আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপরে বাজে। মেঘ পড়ছে, কিন্তু আবির ভাই এখনও আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চালাতে হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে, রাশভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথা পাত্তা দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করেছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল। তানভীর সত্যি কথা বলেছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলেছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে, কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল, শোনো, আমি শুধুই তোমার মোহ। 2 দিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির। পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। আবির মুচকি হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকে সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এমপি এবার চিহ্নিত স্বরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানবীরকে নিতে এসেছিলাম, এত রাতে কিভাবে যাবে এজন্য। এমপি আর জোর করল না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল। হ্যাঁ। তানভীর আস্তে আস্তে বলল, তাকে কি বোঝাতে পেরেছো? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছে, কিন্তু সে কতটা বুঝেছে এটা এখন মূল বিষয়। তানভীর এবার অভিযোগের স্বরে বলল, আমি কি করব বলো ভাইয়া, কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে 2-1 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব, দেখলেই ছুটে আসে। তোমার কথা জিজ্ঞেস করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে।
ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো। তাই তোমাকে বলেছি। একদমই কথাগুলো বলল তানভীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই, মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে। তুই তোর কাজে মনোযোগ দিস। এর মধ্যে বাসায় চলে আসছে দুজন। প্রায় রাত 1:30টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পেছনে তানভীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেঘের চিহ্নিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে, বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল। তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টোকা দিল। 2বার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো। সহসা অক্ষি যুগল বিপুল হলো মেঘের। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফসকে ডেকে উঠল। আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের, কিছুটা নড়ে চড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলে কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আটকে ওঠে মেঘ। আকস্মাৎ চিরচেনা গতরের কাঁপাকাঁপি তীব্র হয়ে ওঠে। বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃৎস্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গেছিল। আবির ভ্রুকুচকে তাকালো। সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই চাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো। কেন? মেয়ে কার কিছু বলতে পারছে না, মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ছাড়ি ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায়? মেঘ, কখনো অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সেই সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল। ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভ্রু কুঁচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। অতঃপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, হুম। এই হুমতে যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিতে তাকালো আবির ভাইয়ের অভিমুখে। এই মোহঘোর মেশানো শোনার জন্য মেঘের আমৃত আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আবির ভাই প্রতি উত্তরে শুধু বললেই হবে। এসব ভেবেই অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো। 1 সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি। চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে। ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। আকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাঁপি। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানেন আবির ভাই থাপ্পড়ি দেন কিনা। সহসা দুহাত নিজের দুগালে রাখল মেঘ। আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুঁচকালো। ঢুক গেলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কোঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে।
মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো, অফিসের কল। তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘের অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পেছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল। আবির ভাই। আবির সহসা উত্তর দিল। হুম। এই তা ছোট্ট মেয়ের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা? আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবে মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকেও তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথাই মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল। আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই আবির ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো। মেঘ সব সময় জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়, পাশাপাশি তানবীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সব কিছু সময় মতো করেছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারি। কী সব ধ্বংসের কথা বলল, এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন। এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশির সীমা নেই, কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল, তারপরেও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল। হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল। কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞাসা করব না আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে। তানভীরের চোখ ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল। তুমি যে বুঝতে পারছো এটাই খুশি। এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বর্ষা শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন।
মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষদের ছোটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলে ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভিতর। আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে। তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসল মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা 2 পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবেন না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের। তানভীরও হই হুল্লা করে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনও ফেরেনি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে। তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ছাড়তে ছাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে। মালিয়া খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমেদ খান চলে গেছেন। তানভীরের খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল। দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ। আবির বসে বলল, কংগ্রাচুলেশন তানভীর, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায়। তানভীর ভাইয়ের খুশিতে গদগদ হয়ে উত্তর দিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিহ্নিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানভীর হাসি মুখে জবাব দিল। জি ভাইয়া, আমার কাছেও মাফ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘও এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়। সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল। কি ট্রিট চাস বল? মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানভীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল। তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ, আমিই রান্না করব, সাথে ভাইয়া থাকবে। আবির আকস্মাৎ কপাল কুঁচকে ঠাট্টার স্বরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তোকেই করতে হবে। তানভীর ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে ওঠে, ইয়াহু! তানভীর আতকে উঠে বলে, এই থাম থাম, চুপ কর তোরা। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তিনজনই থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাহনি দেখে আবির কপাল কুঁচকাল, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 ভ্রু নাচালো। ততক্ষণে মেঘের আবেশ কাটে।
লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিক মতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানভীর রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে, বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবে প্লিজ। আর হ্যাঁ, জোরে রাখিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসলো। মনের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভেতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভেতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানি। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আঁতকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমোয়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্ত বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানি। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত জাপটে ধরে বলে, কি হয়েছে? ভয় পেয়েছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না। 2 হাতে আঁকড়ে ধরলো আবির ভাইয়ের হাত। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল। কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, টাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে। বিছানার এক কোনায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কুট, সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে। দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখ পড়ল সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকালো। টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল। ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে। তানভীর রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আর একটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধশো অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানি। আবির আকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে? মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে
শক্ত কণ্ঠে বলে উঠল। লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দেবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা চাপলো আবির ভাইয়ের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খান বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গোছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুদের মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, সে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকিমণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নাই, আয় বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, সব ঠিকঠাক করে আসছে। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবে? আমাদের দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির বার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দেবো। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তাও করে এসেছে, কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে,
সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোণে জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারা দিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কেনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানিই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, ওঠে 12টার দিকে। তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছেন না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা। রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমে বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পেছনে ছোটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা। গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবে লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালেই তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামি। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপদাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ তৃতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশীর অভিনিবিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে শুয়ে দিতে। মেঘ আর একটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাপা কাপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধ শক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে। যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়। সহসা আবির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। আকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে আর ভাবছে, এখনো আধো ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আর এক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না। যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না।
সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আসে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঠুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার লজ্জা করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানিকের পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে ডেকে ডাকলো। কি রে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল। হ্যাঁ, তুমি যাবে না? ইকবাল খান বললেন, হ্যাঁ যাবে তো, আদি আসছে, ওকে নিয়েই যাই, দাঁড়া একটু। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজে সান্ত্বনা দিল। কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পেছন দিক উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে যায় রুমে। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো। ছোট করে বলল, বাইকে ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনও আপসেট, আর অন্যদিকে আবির তো ইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভেতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল। জি, কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসা সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘি তো তোর বোন? আবির উত্তর দিল। জি স্যার, চাচাতো বোন। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এরই মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন। মেঘকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যা থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল। কি খাবি বল? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, আচ্ছা, বাইকে ওঠ। বাইক স্টার্ট দিল। থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবিরের চোখে ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন বা সরি আপু? মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি।
ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবে মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চল শক্ত করে বলল, বেকবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভাবাচাকা খেলো। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়, বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আকপাচ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেললো। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। আকস্মাক অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় বড় করলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হা করলো। মেঘ 2 আঙ্গুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুচকে চোখ বন্ধ করলো। কোনো রকমে গিলে দাঁত কিরমির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টার স্বরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে। ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানি। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত খেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পেছনে হাত নিয়ে 2 আঙ্গুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। 2 প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হা করলো। তবে এটাতে টক কম দেয় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত চাপার নয় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি? কোথা থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস।
মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দেবই না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পেছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পেছন পেছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি। জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মিম আর আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্য নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল। এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামিয়ে বন্ধুদের আড্ডা মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনও আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উপ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল। তোর যেমনি মুখ বেশি চলে আমার তেমনি হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি বলবি আমায়? আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি তো পুরা টাসকি খাইছি। যে আবির এত বছরেও ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরো অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সে জাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরেরও ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, সেজন্যই আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই কি এইসব কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবারও বলল, একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। আকস্মাত বলে উঠল, ঠিক আছে, আরো খামাইর। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফুসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফুসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি? রাকিব ভেঙচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা 1 গামলা খেয়ে তারপরও আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা OMG জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় আয়, নিজের কুকীর্তি দেখে যা।
তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এরই মধ্যে মোবারক আর লিমনও এসেছে। পাঁচজনেই চেয়ারের কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি, কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। পেছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুসকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল। আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খেয়ে দিচ্ছে। রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল। এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। লিমন অভিযোগের কণ্ঠে বলল। এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে এত জোর করলাম ফুচকা খেতে, চেপে দিলেও তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল। তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল। শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাই করলো। মোবারক হাসি মুখে বলল। বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল। আর বিয়ে? লিমন কিছুটা চিহ্নিত হয়ে বলল। কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগে রাকিব হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে রাসেল বলে বসলো। তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবে বা রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল। আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল। পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিসে বলল। পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল। মেঘ যদি রাজি না হতো? জোর করে বিয়ে করলে রাজি কি আবার? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল। লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো। বিয়েটা তো মেঘকে করলেও পারতিস, তাহলে তো আমরা বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল। কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময়ে মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারলো না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চাই, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল। একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি। আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো। মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে কেরিয়ার করার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্যই হতো। লিমন এতক্ষণ নীরব থাকলে এবার চিহ্নিত স্বরে বলল। সবাই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল। যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি। হে আবির দেশেই আসছে এক ছেলেকে পিটাতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল, বাস কথা বলার চেষ্টাতে ছেলে এখন হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই বাপ। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল। আবির নিরেট কণ্ঠে বলল। এই আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল। নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়তে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল। শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল।
আমি কেন ট্রিট দেব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকালে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল। এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন আকস্মাত বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁ এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে যাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করলো। রাসেল মুচকি এসে বলল, দেখলি মেঘের কথা বলতেই ফুপে অফার করেছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছু না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, একবারের প্রেম করে জামালা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের কম, জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পড়ে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাহিরের বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা হুতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ আগে সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢোকে। বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখেই পড়েনি। পাতিল ফ্লোরে পড়তে জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙ্গুল দিয়ে দোকান চেপে ধরে আসে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ। ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিয়ে বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে 1 চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাহিরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো খেয়ে জানে। একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুচকে ধমকের স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্না করে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে তীর তীর, ঘামতে শুরু করেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো,
তারপরেও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল।